মাথা উঁচিয়ে ফুল সৌন্দর্যের প্রতীক, ফুল ভালোবাসার প্রতীক। আর এই ফুলকে ভালোবাসেন না এমন কিন্তু কেউ নেই। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি কৃষিবিদ সাব্বির সজীব। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ এসেছি ঢাকার ঠিক পাশে সাভার অঞ্চলে। সাভারের বিরুলিয়ায় গোলাপ গ্রাম রয়েছে এবং এই বিরুলিয়া ইউনিয়নটাতেই কিন্তু অনেকগুলো গ্রামে গোলাপের চাষ হচ্ছে। আমরা জানি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখন ফুলের চাষ হচ্ছে, যদিও যশোরের ঝিকরগাছা সেখানে কিন্তু একটি ফুলের রাজধানী হয়ে গিয়েছে। তবে সেক্ষেত্রে এখন অন্যান্য অঞ্চলেও কম বেশি ছোট বড় আকারে ফুলের চাষ হচ্ছে। ঢাকার খুব কাছাকাছি হয় সাভারেও কিন্তু এই ফুল চাষ দিনকে দিন বেড়েই চলেছে। তবে আশঙ্কাজনকভাবে এই গোলাপ গ্রামে কিন্তু এখন ফুল চাষের সংখ্যাও খানিকটা কমে যাচ্ছে, যেটি এখানে আসার পরও আমরা দেখলাম। দর্শক, আজকের পর্বে চেষ্টা করব এই ফুল চাষিরা কেমন আছেন, কিভাবে দিন কাটাচ্ছে তারা এবং কিভাবে কি করছেন এই ফুল চাষ নিয়ে, এবং এই ফুল চাষ আসলে কতটুকু কিভাবে করা যায়, কী ধরনের মাটি প্রয়োজন, কী ধরনের সার ব্যবস্থাপনা করার প্রয়োজন, সেই জিনিসগুলো জানার চেষ্টা করব কৃষি কর্মকর্তাদের কাছ থেকে। তো চলুন কথা বাড়াবো না, চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। সৌন্দর্যের প্রতীক গোলাপ। এটি একটি শীতকালীন মৌসুমী ফুল। তবে বর্তমানে গোলাপ সারা বছর ধরেই চাষ করা হচ্ছে এবং প্রায় 12 মাসেই এই ফুল পাওয়া যায়। বর্ণ, গন্ধ এবং সৌন্দর্যের বিচারে গোলাপকে ফুলের রানী বলা হয়। পুষ্পপ্রেমীদের সবচেয়ে প্রিয় ফুল হচ্ছে এই গোলাপ। এর যেমন রয়েছে সুবাস, তার মধ্যে রয়েছে এর রঙের বিচিত্রতা। গোলাপ সাধারণত কাট ফ্লাওয়ার হিসেবে বহুলভাবে ব্যবহৃত হয়। এছাড়াও সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান, বাগান, লন, কেয়ারি, বারান্দা সাজাতে গোলাপের জুড়ি নেই। গোলাপ শীত ও নাতিশীতোষ্ণ মণ্ডলের ফুল। অধিক উষ্ণ ও আর্দ্রতায় গোলাপ হয় না। 22 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 85% আপেক্ষিক আর্দ্রতা এবং তার সাথে 6 থেকে 6.5 পিএইচ মানযুক্ত সুনিষ্কাশিত এবং উর্বর দোআঁশ মাটিতে গোলাপ চাষ ভালো করে করা যায়। তবে রৌদ্র যে সকল জমিতে পড়ে সেই সকল জমিতেই গোলাপের চাষ করতে হবে। পৃথিবীতে অনেক জাতের গোলাপ আছে। এর মধ্যে বাংলাদেশে চাষ হয় এমন কতগুলো জাতের মধ্যে রয়েছে মিরান্ডি, পাপা মেলান্ড, ডাবল ডিলাইট, তাজমহল, প্যারাডাইস, ব্লু মুন, মন্টেজুমা, টাটা সেন্টার, সিটি অব বেলফাস্ট ইত্যাদি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি সাভারের মোস্তাপাড়া এলাকায়। দেখতেই পাচ্ছেন আমার পেছনে হচ্ছে গোলাপ আর গোলাপ, অর্থাৎ গোলাপ গ্রামে আছি। তো আমার সাথে একজন উদ্যোক্তা আছেন, তার সাথে কথা বলি। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ ফারুক। মোহাম্মদ ফারুক। তো এই যে আপনার গোলাপ বাগান, তাই না? তো গোলাপ বাগানের যাত্রা শুরু হয়েছিল কতদিন আগে? যাত্রা শুরু হয়েছে আনুমানিক 25-30 বছর আগে। 25-30 বছর আগে। তো এত কিছু থাকতে গোলাপ কেন শুরু করেছিলেন? গোলাপ আমাদের এলাকায় জনপ্রিয় ছিল এই জন্য, আর তখন তো লাভ ছিল অনেক। এখনও লাভ হয়, এখন খরচটা একটু বেশি। সেই সুবাদে দেখা গেছে যে মানুষ একটু আগ্রহ কম দেখাইতেছে এটার ভেতরে। খরচগুলো একটু বাইরে যাওয়াতে মানে এভরিথিং, বিষ সার যা আছে এগুলো তো বিষ সার বেশি লাগে, জৈব সার। মানে সেই ক্ষেত্রে খরচ বাড়াতে মানুষ একটু কম আগ্রহী হইতেছে আর কি। মানে খরচটা বেড়ে যাচ্ছে, বিশেষ করে সারের দাম বেশি, আবার জৈব সারটা বেশি লাগে, তাই না? ডাবলের চাইতেও বেশি খরচ এখন আগের তুলনায়, কারণ ফুল তো বিকতেছে আগের মতোই। ফুলের দামটা কিন্তু আগের চেয়ে বেশি হইতেছে না, আগের মতোই। এখন বাজার দর কেমন পাচ্ছেন? এখন 2 টাকা 3 টাকা পিস। সিজন আসলে তো আবার দাম বাড়ে, যেমন 14 ফেব্রুয়ারি বা 26শে মার্চ, 16 ডিসেম্বর। নির্দিষ্ট একটা সময় থাকে, 2, 4, 5 দিন, 8 দিন, 10 দিন এরকম বিক্রি হয়। তখন কেমন দামে বিক্রি হয়? তখন 8 টাকা 10 টাকা বিকে। 8 টাকা 10 টাকা পার পিস না? আচ্ছা, একটা হিসাব বলেন তো, ধরেন 1 বিঘা 30% জায়গা, সেখানে কতগুলো গাছ রোপণ করা যায়?
20 শতাংশ জমির ভিতরে আপনার সর্বোচ্চ 6,000 গাছ রোপণ করা যাবে। 6,000 6,000 6,000 গাছ থেকে কি পরিমাণ ফুল আসবে? এখন এটা ক্ষেতের বছর তো কম আসবে। কম আসবে। এখন ক্ষেত যদি ওরকম হইতে পারে, মানে ভালো হয়, ভালো কোয়ালিটির ক্ষেত হইতে পারে, তাহলে ভালো ফুলই আসবে। ধরেন প্রতিদিন 1500, প্রতিদিন 1500। 1500, 2000, 1000 এরকম, মানে কিছু কিছু সময় বেঁধে আর একটু বাড়তেও পারে। ফুলটা তো 12 মাস থাকে না, নাকি শীতকালেই তো বেশি হয়? হ্যাঁ, শীতকালে বেশি হয়, 12 মাসই থাকে, কিন্তু বর্ষাকালে প্রোডাকশন কম থাকে, কম থাকে, তখন গাছের অবস্থাটা একটু গাছের খারাপ অবস্থা থাকে। খারাপ থাকে, এতটুকু। সাভারের গোলাপগ্রাম সত্যিই বেশ চমৎকার, তবে আশঙ্কাজনকভাবে এখন সেই গোলাপ গ্রামের গোলাপ চাষির সংখ্যা কমে যাচ্ছে। তবে যাই হোক, কৃষির সাথে ট্যুরিজম ব্যাপারটি কিন্তু বেশ ওতপ্রোতভাবে জড়িত। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি গোলাপ গ্রামে এবং দেখতেই পাচ্ছেন দর্শনার্থী আমার সাথে আছেন। তো একটু কথা বলি, কোত্থেকে আসছেন আপনারা? ঢাকা মোহাম্মদপুর। তো এই যে গোলাপ গ্রামে এসে কি মনে হচ্ছে এবং কেমন মনে হচ্ছে? খুবই ভালো লাগতেছে। আর মূলত আজকে আমরা গোলাপ গ্রামে এসেছি, গোলাপ দেখতেই এসেছি। আর এখানকার গোলাপগুলো সত্যি অনেক সুন্দর, অনেক ধরনের গোলাপ দেখতেছি, খুব ভালো লাগতেছে। তো আপনার কেমন লাগছে? খুবই সুন্দর, এবং গোলাপ গ্রামে যারা আসেন নাই তাদেরকে বলবো অবশ্যই আসবেন। এখানে আসলে অনেক কিছু দেখার আছে, শেখার আছে, এবং কৃষক যে কী সুন্দরভাবে এগুলো তৈরি করতেছে এবং রোপণ করতেছে, সেগুলো আমরা বাস্তবে দেখব। শুধু ঢাকা থেকে ফুল কিনলেই হবে না, ফুলটা যে কিভাবে কৃষক আপনার কাছে পৌঁছে দিল সেই বিষয়টি দেখার জন্য হলেও বাচ্চাদের নিয়ে অবশ্যই একবার গোলাপ গ্রামে আসবেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলবো আরো একজন দর্শনার্থীর সাথে, যিনি গোলাপ গ্রামে এসেছেন। কি নাম? জান্নাতারা শান্তা। তো এখানে আসা হয়েছে কোত্থেকে এবং কেমন মনে হচ্ছে এই গোলাপ গ্রাম? আমি এসেছি হেমায়তপুর তেঁতুলছড়া থেকে, এবং এসে অনেক ভালোই লাগছে, যেন এক গোলাপের স্বর্গরাজ্য। অনেক শুনেছি গোলাপ গ্রামের কথা, এই প্রথম আসলাম, একজন কৃষকের কাছ থেকে কিনলাম এই গোলাপ, ভালোই লাগতেছে। সুপ্রিয় দর্শক, গোলাপ গ্রামে এভাবে কিন্তু ছোট ছোট দোকান রয়েছে অনেকগুলো, এবং সেখানে যেমন বাগান রয়েছে তার পাশে এখানে বিক্রি বাট্টাও হয়। তো কথা বলে একজনের সাথে, কি নাম ভাই আপনার? আলিমুল্লাহ। আলিমুল্লাহ। তো এখানে ফুল বিক্রি করেন কতদিন ধরে? 4-5 বছর। 4-5 বছর। তো কেমন বিক্রি বাট্টা হয়? মোটামুটি ভালোই। ভালোই। তোরা কি কি পাওয়া যাচ্ছে আপনার এখানে? এখানে বিভিন্ন ধরনের কালার আছে, লাল আছে, হলুদ আছে, সাদা আছে। এই যে মাথার মাথার ব্যান্ড। ইয়া বানানা, কি কি বানান সেটা বলেন। তোরা আকারে না কিভাবে বিক্রি করেন? এগুলো পিস হিসাবে বিক্রি করি, আপনার 50 টাকা, 100 টাকা, যার কাছে যেরকম। তোরা আকারে কেউ নেয় নাকি পিস হিসেবে বেশি নেয়? পিস তবে হিসেবে- কোনটা বেশি? পিস হিসাবে বেশি নেই। গোলাপ সাধারণত বীজ, কাটিং, গুটি কলম এবং চোখ কলমের মাধ্যমে বংশবৃদ্ধি হয়। বীজের মাধ্যমে তেমন একটা কেউ বংশ বিস্তার করে থাকে না, তবে কাটিং করে এবং পরবর্তীতে টি বাডিং করে এ ধরনের গোলাপের বংশ বিস্তার করা হয়। যে জাতটির বংশ বৃদ্ধি করা হয় তার চোখ অপর একটি সুবিধা মতো আদি জোড় বা রুট স্টকে উপর স্থাপন করা হয়। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোলাপের চারা তৈরি করা হচ্ছে। অর্থাৎ কেউ কেউ বলে থাকেন উদ্যোক্তা যে নতুন নতুন বাগান বলে তৈরি হচ্ছে না, কিন্তু নতুন বাগান যদি তৈরি হচ্ছে না যে বলেন, আসলে সেটি সঠিক কথা নয়। তাহলে তো চারা তৈরির দরকার পড়তো না। আবার যারা বাগান করেন তাদেরও চারার দরকার পড়ে। তো এটার উদ্যোক্তা তো আপনি না ভাই? কি নাম আপনার? ইমরান হোসেন। ইমরান হোসেন। তো আমরা এখন আছি ভাগ্নিবাড়ি এলাকায়, এইখানেও মোটামুটি অনেক বাগান আছে না? তো আপনার কত বিঘা জায়গা? আমার 2 বিঘার মতো আছে। 2 বিঘা। জি, কয় শতাংশে 1 বিঘা? এখানে এখানে 30% 1 বিঘা। 30% 1 বিঘা। তো চারা করতেছেন কি নিজের বাগানের জন্যই নাকি আবার বিক্রিও করেন? তো নিজের বাগানে কিছু লাগবে, কিছু বিক্রি করব, এই জন্য আর কি। এই জন্য। ওই আপনার লাগানোর পরে কিছু মারা যায়, ওখানে লাগাইতে হয়, আর নয়তো মনে করেন মরতে মরতে তো ক্ষেত খালি হয়ে যাবে, এই কারণে ওইখানেও লাগাই কি বলে রাখতে হয়। এমনি বিক্রি করেন কি হিসাবে, মানে কত টাকা পিস? পিস হিসাবে কত করে? গত সিজনে গেছে 32-33 টাকা, আবার কমও গেছে অনেক সময়, মানে গোলাপের বাজারের উপরে ডিপেন্ড করে। যদি গোলাপের বাজার ভালো থাকে তাহলে এটার বাজারও ভালো থাকে। মাটি তৈরি সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাধারণত 1 ভাগ মাটির সাথে 3 ভাগ গোবর এবং পচা পাতার সার এবং তার সাথে নদীর সাদা বালি হলে বেশ ভালো হয়।
অনেকে মাটির মিশ্রণের সাথে ব্যবহৃত চা পাতা ব্যবহার করে থাকেন, তবে সেক্ষেত্রে এই চা পাতাগুলো ব্যবহার করা হয় টবের ক্ষেত্রে। মাটি তৈরির সময় পচা গোবর যত পরিমাণে ব্যবহার করা যায় ততই ভালো। সাধারণত গোলাপের চারা সংগ্রহের সময় সুন্দর এবং সুস্থ চারাগুলো সংগ্রহ করা উচিত। চারা সংগ্রহের সময় এর গোড়ার মাটির গোল্লাটি অবশ্যই অবিকল আছে কিনা সেটি খেয়াল রাখতে হবে। তাছাড়া কোনোভাবে যেন শিকড় ক্ষতিগ্রস্ত না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। সেচ প্রদান গোলাপ চাষিদের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। বিশেষ করে নভেম্বর মাস আসার পর থেকেই বাগানের অতিরিক্ত পরিচর্যা শুরু করতে হয়। আগাছা নিধন, সার ব্যবস্থাপনা এবং তার সাথে সেচ দিতে হবে নিয়মিত। বিশেষ করে শীতকালে নিয়মিত সেচ প্রদান করতে হবে গোলাপের বাগানে। আচ্ছা, এটা হচ্ছে আপনার বাগান না? জি। এই বাগানের বয়স কত হয়েছে? বাগানের বয়স 8-9 বছর। 8-9 বছর। হ্যাঁ। তো এই যে যেটা বললেন কথা হচ্ছিল আগে, এখানে জমি ভাড়া পাওয়া যায়, আবার হচ্ছে বাগান সহ অর্থাৎ গাছ সহ ভাড়া পাওয়া যায়। কোনটা কেমন দাম? আপনার গিয়া মাটি ভাড়াটা একটু কম। মাটি ভাড়া যদি নেন বিঘা প্রতি আর কি 5 বছরে 1,20,000-30,000 টাকা নেওয়া যায়, বাগান করতে হইবে আর কি নিজের। আর যদি রেডি বাগান থাকে ধরেন বিঘা পাওয়া যাবে 1 লাখ বছরে 1 লাখ টাকা বিঘা, এই এরকম। রেডি বাগান? জি, রেডি গাছ লাগানো থাকবে? লাগানো থাকবে, আপনি নিলেই ফুল কাটতে পারবেন। বাহ, এটাও পাওয়া যায়? এটাও পাওয়া যায়। লাভ বেশি কোনটা, এরকম বাগান কিনে লাভ বেশি না নিজে করে লাভ বেশি যেটা মনে করেন যেটা নিজে করে ওটা বেশি বছর খাওয়া যায়, খরচটা একটু কম পড়ে, মানে সাশ্রয় আস্তে আস্তে যায়, সমস্যা হয় না। আর আপনি রেডি পাইলে এইটাতেও ভালো, দুইটাতেই মানে কোনোটা থেকে কোনোটা ফালানোর মতো না। তো রেডি যেটা পাওয়া যায় ওটাই আর কি বেশি মনে হয় আমার। তো একটা হিসাব বলেন তো, এই যে ধরেন প্রতি বিঘায় মানে 30% জায়গায় প্রায় মনে হয় 6,000-এর মতো গাছ থাকে না? না, কত থাকে? 4,000, 4,500। তো সেটা করতে খরচ কত হয় এবং সেখান থেকে যে ফুলগুলো আসবে প্রতি বছরে মোটামুটি ক টাকার ফুল আসবে? খরচ আপনার বিঘার ভিতরে প্রায় মানে বর্তমান যে বাজার চারার দাম 30-32 টাকা হইলে মনে করেন যে 1,20,000-30,000 টাকা চারাই কিনতে পাওয়া লাগে। এটার ভিতরে আবার গিয়ে আপনার সার দিতে হয়, গোবর দিতে হয়, হাল চাষ করার লাগে। কেউ হাল চাষ করে, কেউ বিট করে করলে আপনার গোবর লাগে বেশি। এমনিতে হাল করলে হাল দিয়ে বুনলে আর কি গোবর লাগে না। তো সব মিলে আর কি মনে করেন যে ক্ষেতের ফুল বিক্রি করতে করতে প্রায় 1 বিঘা বুনলে 2-2.5 লাখ টাকার মতো খরচ যায়। 2-2.5 লাখ টাকা খরচ যাওয়ার পর থেকে আপনার ইনকাম হওয়া শুরু হবে। ফুলটা প্রথমে আসবে কতদিন পরে? ফুলটা আসবে 3 মাস 4 মাস পর আপনি কাটতে পারবেন। জি। যে কোনো গাছ হোক বা পশু পাখি হোক, পরিচর্যার একটা ব্যাপার থাকে। তো গাছেরও তো একটা পরিচর্যার ব্যাপার থাকে। আসলে কোন সময় কি ধরনের সারটা দেন এবং নিড়ানি বা গোড়া পরিষ্কার করা, এটা কখন কি করেন এটা একটু বলেন তো। এটা আপনার গোলাপের সিজন তো জানেনই, জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর এই 3 মাসে আর কি বেশি থাকে। তো ওই হিসাব করে আমরা নভেম্বর থেকে আর কি একটু পরিচর্যা বেশি শুরু করি। নিড়ানি সার আপনার ডিসেম্বরের দিকে বা নভেম্বরের দিকে আপনার মাটি তুলে গোবর সার খৈল এগুলো দিয়ে আপনার ডেকে তারপর পানি দেওয়া হয়। ওইভাবে আর কি ঘাস গজাইলে আর কি নিড়ি দেওয়া হয়। এমনি নির্দিষ্ট কোনো সময় নাই যে এই সময় অন্য সময়টা কি আর নিড়ানি তেমন দেওয়া হয় না? তেমন দেওয়া হয় না। ওই সময় তো ফুলের দামটাও অনেক কম। দামটা কম থাকে, ওই সময়টা আর কি লাগে না তেমন। গোলাপের বাগানে বিশেষ করে মাটি তৈরির সময় চুন প্রয়োগ অতি জরুরি একটি বিষয়। তাছাড়া 3 মাস পর পর এই চুন পাতলা ন্যাকড়ায় ছেঁকে প্রতি লিটারে 1 চামচ গুঁড়ো চুন দেওয়া যেতে পারে। চুন পানি দেবার 15 দিনের মধ্যে অন্য কোনো সার না দিয়ে শুধু পানি দিতে হয়। মৃত ও যে সকল রোগাক্রান্ত ডাল রয়েছে সেগুলো ছাঁটাই করতে হবে নিয়মিত, এবং ছাঁটাইয়ের পর অবশ্যই সেখানে স্প্রে করতে হবে ছত্রাকনাশক। গোলাপ প্রচুর শাখা বিস্তারকারী গুল্ম জাতীয় গাছ। গাছের ফুল দেয়া শেষ হলেই গাছ ছেঁটে দিতে হবে। নিয়মিত গাছ ছাঁটাই করলে বেশি ও বড় আকারের ফুল পাওয়া যায়। বর্ষার পর অক্টোবর থেকে নভেম্বর মাস ছাঁটাইয়ের জন্য বেশ ভালো। ডাল এমনভাবে কাটতে হবে যাতে থেতলে বা ছিঁড়ে না যায়। এর জন্য ধারালো সিকেচার ব্যবহার করতে হবে সবসময়। শুঁয়োপোকা বা অনিষ্টকারী অন্য যে কোনো পোকা দেখা মাত্র ধরে মেরে ফেলা উচিত। লাল মাকড়সার আক্রমণ ও ডাইব্যাক রোগ
বেশ মারাত্মক গোলাপ গাছের জন্য। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলবো সাভারের একজন উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মাসুদ আলী শেখের সাথে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি যদি বলতেন, আমরা তো জানি সাভারের বিরুলিয়া, বিশেষ করে বাগনিবাড়ি, মোস্তাপাড়া এবং এই আশপাশ দিয়ে মোটামুটি গোলাপের চাষ হচ্ছে অনেক বছর ধরেই, এবং প্রায় বছর 7-8 আগে যখন এসেছিলাম তখন যে অবস্থা ছিল তার থেকে এখন আস্তে আস্তে আমি বলবো আরও বেশি বাড়ছে বাগানের সংখ্যা, এবং এটা এতটাই বেড়েছে যে এখন নতুন নতুন উদ্যোক্তাও তৈরি হচ্ছে। তো যেহেতু ফিল্ড পর্যায়ে আপনারা কাজ করে থাকেন, একটা ব্যাপার বলেন, সেটা হচ্ছে কোন কোন রোগবালাইটা বেশি হয় গোলাপ গাছে, এবং মাটি তৈরি করার সময়, নতুন বাগান তৈরি করার সময় তখন কিভাবে কি করতে হয়, এই ব্যাপারগুলো। এখন যারা শিক্ষিত ছেলে আছে তারা নতুন উদ্যোক্তা হিসাবে বিশেষ করে গোলাপ চাষ, এটা এই এলাকায় বেশ কিছু বেকার ছেলে যারা আছে গোলাপ চাষ করছে, পাশাপাশি জারবারা চাষও করছে। আসলে গোলাপের যে বাগানটা, এটা আসলে আপনার জমি চাষের যে প্রক্রিয়াটা, কারণ এটা একবার করলে যেহেতু 20 থেকে 25 বছর করতে হয়, এই জন্য প্রক্রিয়া প্রাথমিকভাবে যখন এরা আগে করছে এটা হয়তো এত ভালোভাবে করা হয়নি। কিন্তু এখন আমাদের যে নতুন উদ্যোক্তা যারা আছে তাদের আমরা মাঝে সবসময় বলছি যে আপনি তৈরি করার সময় যেরকম আপনার মাটি শোধন করার যে বিষয়টা থাকে, তারপরে চুন প্রয়োগ আমরা মাঝে একবার, কারণ কি আপনার শতাংশে যদি 3 কেজি চুন প্রয়োগ করে তাহলে এখানে কিন্তু পিএইচের মানটা সঠিক থাকবে এবং গোলাপের ফলনটা বেশি হবে এবং গোলাপের কালারটাও ভালো হবে। এই জন্য আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমরা সবসময় বলি যে মাটি শোধন করে নিতে হবে, এতে রোগবালাইও কম হবে। আর বিশেষ ক্ষেত্রে আপনারা দেখবেন যে গোলাপের রোগবালাইয়ের ক্ষেত্রে আপনার রোগের ক্ষেত্রে মানে ডাইব্যাক, যেটা আগামারা রোগ হয়ে থাকে, এটা ব্যাপকভাবে হয়তো এই শীতের সময় হয়ে থাকে। আমরা এই জন্য চাষিদের সবসময় মাঝে আগাছা পরিষ্কার করা এবং আগাছা পরিষ্কার করতে বলি, এবং এখানে বিভিন্ন মাঝে ছত্রাকনাশক, যেটা আমরা বলি ছত্রাকনাশক প্রয়োগ করার জন্য নিয়মিত, এটা আপনার সপ্তাহে 1 দিন বা মাঝে 15 দিনে 2 বার যেটা প্রয়োগ করলে আমাদের এই আগামরা বা ডাইব্যাক যে রোগটা, এটা নিয়ন্ত্রণে থাকবে। প্রচুর রোদ ও খোলা বাতাসপূর্ণ উঁচু সমতল স্থানে গোলাপ চাষের জন্য নির্বাচন করা উচিত। জমিকে গভীরভাবে কুপিয়ে বা লাঙল দিয়ে মাটিগুলো ওলটপালট করে দিতে হবে। জমি থেকে আগাছা, ইটের টুকরা ইত্যাদি বেছে ফেলে বারবার চাষ দিয়ে মাটিকে ঝুরঝুরা, নরম ও সমতল করে নিতে হবে। গোলাপ গাছের জন্য পচা খৈল অত্যন্ত উৎকৃষ্ট একটি খাবার। ছোট বাগান গাছের জন্য রোপণের অন্তত 3 সপ্তাহ আগে বেড তৈরি করলেই চলে। আবহাওয়া শুকনো থাকলে বেড তৈরির পর পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে এবং জৈব সার পচে যাবে তার ফলে, এবং বেডে গাছ লাগানো উপযোগী হবে। গাছের প্রয়োজন অনুসারে সময় সময় সার দিতে হবে, তবে অক্টোবর মাসে গাছ ছাঁটাইয়ের পর এবং ডিসেম্বর-নভেম্বরের দিকে ভালো করে সার দিতে হবে, কেননা নভেম্বর থেকে মার্চ কিংবা ফেব্রুয়ারি মাস পর্যন্তই গোলাপের প্রধান মৌসুম ফুল বিক্রির জন্য। গাছ ছাঁটাইয়ের 10 থেকে 12 দিন পরে সার প্রয়োগ করলে বেশ ভালো হয়, কেননা ছাঁটাই করার পর নতুন নতুন লাল পাতা বের হয় এবং সেখানেই কুঁড়ির জন্ম হয় এবং সেই কুঁড়ি থেকেই লাল টকটকে গোলাপ ফুল হয়। গোলাপের অন্যান্য পোকামাকড়ের মধ্যে লাল খুদে মাকড়সা, শ্যাফার বিটল এবং শুয়োপোকা, ডিগার বোলতা, স্কেল পোকা, থ্রিপস, জাপ পোকা ইত্যাদি হয়ে থাকে। আর রোগের মধ্যে ডাইব্যাক, পাউডারি মিলডিউ হয়ে থাকে। সাধারণত প্রতি বিঘা থেকে বছরে প্রায় সব খরচ বাদে 2 থেকে 3 লক্ষ টাকার ফুল বিক্রি করা যায়। সুতরাং বোঝাই যাচ্ছে গোলাপ চাষ কতটা লাভজনক। তাই যে সকল স্থানে এখনো ফাঁকা পড়ে রয়েছে সেখানে কিন্তু এই গোলাপ ফুলের চাষ নিমেষেই করা যায়। তবে সেক্ষেত্রে স্থানীয় বাজার আছে কিনা কিংবা কোথায় বিক্রি করা যায় সেদিকটা খেয়াল রেখে তারপরে শুরু করা উচিত এই গোলাপ ফুলের চাষ। সুপ্রিয় দর্শক, আজ আমরা মাটি সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছিলাম ঢাকার ঠিক পাশে সাভার অঞ্চলের বিরুলিয়া ইউনিয়নে। দর্শক, এখান থেকে কিন্তু এর আগেও বেশ কয়েকবার আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম।
তবে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে এখানে যে গোলাপ গ্রাম রয়েছে, অর্থাৎ গোলাপ চাষিরা রয়েছেন, তারা কিন্তু দিব্যি তাদের এই গোলাপ ফুল নিয়ে তাদের যে পরিচর্যা পরিকল্পনা সেগুলো কিন্তু করে যাচ্ছেন। গোলাপ চাষকে ঘিরে গোলাপ গ্রামের জন্ম। তবে আমাদের চাষিরা অত্যন্ত কষ্ট করেন এবং কষ্ট করে তাদের সোনার ফসল ফলায় এবং শেষ পর্যন্ত তারা বাজার মূল্য পান। তবে অনেক ক্ষেত্রে বাজার মূল্য যে সবসময় যে ঠিক থাকে তা কিন্তু নয়। সিজন থাকে, অর্থাৎ 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, এই সময়গুলোতে ফুলের দামটা বেশ চড়া থাকে, বাকি সময়টা একেবারেই কমে যায়। তবে যাই হোক, ফুল চাষে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ফুল চাষে যশোরের পর এখন বলবো সাভার অঞ্চলেও কিন্তু বেশ ভালোই এগিয়ে যাচ্ছে। দর্শক, এভাবেই হাজির হয়েছিলাম গোলাপ ফুল চাষের গল্প নিয়ে আজকের এই পর্বে। আগামী পর্বে আবারও হাজির হব বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় যোদ্ধা তোরা, নেরে সবার শ্রদ্ধা তোরা, নে মাথা উঁচিয়ে।